হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস জিকে সাজেশন 2024 আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট ক্লাস 3 করব। এর আগে দুটো পার্ট করেছি, তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই দেখে নেবে। এই ভিডিওর একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেখানে সমস্ত জিকে প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকেও আমরা এই ক্লাসটি দেখব। অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, তো চলো দেখো প্রথম কোশ্চেন, বাগুরুম্বা উপজাতি নৃত্য কোন রাজ্যে পরিবেশিত হয়? বাগুরুম্বা উপজাতি নৃত্য কোন রাজ্যে পরিবেশিত হয়? তো আসাম রাজ্যে পরিবেশিত হয় বাগুরুম্বা উপজাতি নৃত্য। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। কালবেলিয়া নৃত্য কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? কালবেলিয়া অনেকবার পরীক্ষায় এসেছে এটি। ঠিক আছে, তো কালবেলিয়া নৃত্য হচ্ছে রাজস্থানের একটি আঞ্চলিক নৃত্য, কালবেলিয়া। ঠিক আছে, তারপর দেখো সত্য বিলোপ নীতি, যাকে ইংরেজিতে বলা হয় ডক্ট্রিন অফ ল্যাপস। ঠিক আছে, তো সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিনস অফ ল্যাপস এটা কে প্রবর্তন করেছিলেন? তো গভর্নর লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি তিনি সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস এটি কিন্তু প্রবর্তন করেছিলেন। আর এই লর্ড ডালহৌসির সময়কাল 1848 থেকে 1856, এই সময়ের মধ্যে তিনি ভারতের কিন্তু গভর্নর ছিলেন। ঠিক আছে, মনে রাখবে। তারপরে দেখো মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পার্টে রয়েছে? তো পার্ট 4-এ রয়েছে। তো বলছে এই পার্ট 4-এ উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি কোন অনুচ্ছেদের রয়েছে, অর্থাৎ কোন ধারাতে বলা হয়েছে? তো 51 নাম্বার আর্টিকেলে কিন্তু রয়েছে মৌলিক কর্তব্যের কথা। ঠিক আছে, তাহলে 51 অনুচ্ছেদের কোথায় রয়েছে? পার্ট 4-এ। কি না, মৌলিক কর্তব্য। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে? অর্থাৎ ভারতের কোন কোন রাজ্যের আইনসভায় দুটি কক্ষ রয়েছে? তো মনে রাখবে 6টি। সেই 6টি রাজ্য কি কি? উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। এই 6টি রাজ্যে বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে, তোমরা এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, ওয়েটিং ফর এ ভিসা। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ বই, ওয়েটিং ফর এ ভিসা। তো এই গুরুত্বপূর্ণ আত্মজীবনীমূলক বইটির রচনাকার কে? তো B.R. আম্বেদকর। ঠিক আছে, B.R. আম্বেদকরের আত্মজীবনী হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। তারপর দেখো 1925 সালের কানপুর অধিবেশন। 1925 সালের কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সরোজিনী নাইডু। মনে রাখবে সরোজিনী নাইডু তিনি 1925 সালে কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। নেক্সট কোশ্চেন দেখব, বিশ্বের সর্বাধিক সোনা উৎপাদন হয় কোন দেশে? তো চীন দেশে। বর্তমানে চীন দেশে সবচেয়ে বেশি মাত্রায় সোনা উৎপাদন হয়। আর যদি ভারতের বলা হয় তো ভারতের কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি সোনার উৎপাদন হয়। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধানের কোন ধারাতে বিধান পরিষদের সৃষ্টি এবং বিলাপের কথা বলা হয়েছে? বিধান পরিষদের সৃষ্টি এবং বিলাপের কথা বলা হয়েছে 169 নাম্বার ধারাতে। ঠিক আছে, এই কোশ্চেনও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখো, আমন সেরাওয়াত। আমন সেরাওয়াত একটি গুরুত্বপূর্ণ নাম। ঠিক আছে, তো এই আমন সেরাওয়াত এর নামটি কোন খেলার সাথে যুক্ত? তো মনে রাখবে কুস্তি। কারণ এই কারণটা হচ্ছে 2024-এর প্যারিস অলিম্পিকে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন কুস্তিতে, আমন সেরাওয়াত। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, জীবদেহের অতিরিক্ত যে গ্লুকোজ, ঠিক আছে, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ এটা কোথায় জমা হয়? তো যকৃতের মধ্যে। মনে রাখবে জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ জমা হয় যকৃতের মধ্যে। আর এই যকৃতের মধ্যে গ্লুকোজটি গ্লাইকোজেন রূপে কিন্তু সঞ্চিত থাকে। কী রূপে? গ্লাইকোজেন রূপে। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, বাঁধাকপিতে কোন ভিটামিন পাওয়া যায়? বাঁধাকপিতে পাওয়া যায় ভিটামিন সি। ঠিক আছে, বাঁধাকপিতে পাওয়া যায় ভিটামিন সি। এছাড়াও টক জাতীয় ফলেও রয়েছে, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর এই ভিটামিন সি এর অভাবে মানবদেহে স্কারবি রোগ হয়, যা দাঁত বা মাড়ির সাথে সম্পর্কযুক্ত স্কারবি রোগ। এর সাথে মনে রাখবে এই ভিটামিন সিটা কিন্তু জলে দ্রবণীয় এবং মূত্রের মাধ্যমে কিন্তু নির্গত হয়।
পরবর্তী কোশ্চেন দেখো, রেফ্রিজারেটরের হিমায়িত স্থান, অর্থাৎ ফ্রিজের মধ্যে যে ফ্রিজিং চেস্ট রয়েছে, অর্থাৎ যে স্থানে কোনো কিছু জমানো হয়, ফ্রিজ করা হয়, তো সেটা সবসময় উপরের দিকে কেন রাখা হয়? তো কারণটা হচ্ছে পরিচলন স্রোতের সংস্থাপন করার জন্য, পরিচলন স্রোতকে সংস্থাপন করার জন্য কিন্তু ফ্রিজ বা রেফ্রিজারেটরের উপরের দিকে কিন্তু হিমায়িত স্থান বা ফ্রিজিং চেস্ট থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় 1930 সালের 26শে জানুয়ারি। 1930 সালের 26শে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। তারপর দেখো, কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তো মনে রাখবে, নর্মদা এবং তাপ্তি, এই দুটি নদী কি করেছে না গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, ছৌ নৃত্যকে ইউনেস্কো কবে ঐতিহ্যবাহী নৃত্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছে? তো বেশ কিছু নৃত্য রয়েছে যা ঐতিহ্যবাহী নৃত্যের মধ্যে অন্তর্ভুক্ত। তো সেই রকমই একটা নৃত্য রয়েছে ছৌ, যা পশ্চিমবঙ্গে বিশেষ করে লক্ষ্য করা যায়। তো এই ছৌ নৃত্যটিকে কবে ইউনেস্কো কি করেছে? ঐতিহ্যবাহী নৃত্যের মর্যাদা দিয়েছে। তো 2010 সালে, মনে রাখবে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দি রিপাবলিক এই গ্রন্থটির লেখককে? তো প্লেটোর লেখা হচ্ছে দি রিপাবলিক, লেখককে প্লেটো। এছাড়াও প্লেটোর লেখা বিখ্যাত দুটি আরও বই রয়েছে, যেমন দি গডফাদার, এটাও মনে রাখবে ইম্পর্টেন্ট, এবং দি পলিটিক্স। ঠিক আছে, তাহলে প্লেটোর লেখা 3টি বই আমরা শিখলাম, দি রিপাবলিক, দি গডফাদার অ্যান্ড দি পলিটিক্স। ঠিক আছে, 3টা। তারপর দেখো, মহারাষ্ট্রের ইলোরা গুহা কোন রাজবংশের আমলে তৈরি করা হয়েছিল? মহারাষ্ট্রের যে ইলোরা গুহা, যা বৃহত্তম গুহা মন্দির ইলোরা গুহা, তো এটা রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা তৈরি করা, রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা তৈরি করা। এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে এই যে ইলোরা গুহা মন্দিরটি রয়েছে, এখানে বৌদ্ধ, জৈন এবং হিন্দু 3 ধর্মের কিন্তু সমন্বয় রয়েছে এই গুহা মন্দিরে। ঠিক আছে, তারপর বীরাঙ্গনা কার লেখা? বীরাঙ্গনাটা কার লেখা? তো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা। তারপর দেখো, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান কত সালে গৃহীত হয়? তো 1983 সালে গৃহীত হয়। 1983 সালে কি গৃহীত হয়? ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান। নেক্সট দেখো, হাজারিবাগ লেক কোন রাজ্যে অবস্থিত? হাজারিবাগ লেক বা হাজারিবাগ হ্রদ, এটা রয়েছে ঝাড়খণ্ডে। ঠিক আছে, কোথায়? ঝাড়খণ্ডে। ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এই কোশ্চেনগুলো কিন্তু এসেছে। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী এটি স্পেন ও মরক্কোকে কিন্তু পৃথক করেছে। আর যদি সাগর মহাসাগরের কথা বলা হয়, তার মনে রাখবে এই জিব্রাল্টার প্রণালীটি আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের কিন্তু সংযোগকারী একটি প্রণালী বা চ্যানেল। ঠিক আছে, নেক্সট, সত্যজিৎ রায় পরিচালিত সর্বশেষ চলচ্চিত্রের নাম কি? তো আগন্তুক। ঠিক আছে, আগন্তুক এটা হচ্ছে সত্যজিৎ রায় পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। আর যদি বলা হয় প্রথম চলচ্চিত্র কোনটি হবে, তো পথের পাঁচালী, যা 1955 সালে মুক্তি পায়। তো পথের পাঁচালী এটা ছিল সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখব, ভারতীয় বন্যপ্রাণী ইনস্টিটিউট। ঠিক আছে, ভারতীয় বন্যপ্রাণী ইনস্টিটিউট, এটার সদর দপ্তর কোথায় রয়েছে? তো দেরাদুনে, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ভারতীয় বন্যপ্রাণী ইনস্টিটিউট। ঠিক আছে, নেক্সট দেখো, কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকে রৌপ্য পদক পান? কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকে রৌপ্য পদক পান? তো পিভি সিন্ধু, যিনি একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে, অর্থাৎ ন্যাশনাল পার্ক রয়েছে সবচেয়ে বেশি? আমাদের ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। ঠিক আছে, মনে রাখবে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি মাত্রায় জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে। নেক্সট দেখো, তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? তামাশা, তো তামাশাটা হচ্ছে মহারাষ্ট্রের একটি বিখ্যাত লোকনৃত্য। এছাড়াও মহারাষ্ট্রের লেজিম, লাবণী কিন্তু বিখ্যাত লোকনৃত্য, তোমরা এটাও কিন্তু মনে রাখবে।
পরবর্তী কোশ্চেন দেখো, ওয়ান ইন্ডিয়ান গার্ল এই বইটির লেখককে, তো চেতন ভগত। ঠিক আছে, এটিও ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে যতগুলো কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, বৃষ্টির পর ভিজে যাওয়া রাস্তায় গাড়ি কিন্তু বেশি গতিবেগে যাওয়া সম্ভব নয়, কারণ অসুবিধাজনক। তো এর কারণ কি? যখন বৃষ্টি হয় তখন সেই রাস্তার মধ্যে কিন্তু গাড়িকে বেশি জোরে চালানো যাবে না, অসুবিধা হবে। কারণটা হচ্ছে বৃষ্টির ফলে রাস্তাতে কি হয়, ঘর্ষণটা কমে যায়। ঘর্ষণ কমে যাওয়ার জন্য কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম জনগণনা কোন গভর্নরের আমলে হয়েছিল? ভারতের প্রথম যে জনগণনা সেটি হয়েছিল গভর্নর লর্ড মেয়র আমলে। মনে রাখবে, লর্ড মেয়র আমলে। কত সালে? 1872 সালে। ঠিক আছে, পরবর্তী, কোন শাসকের আমলে পারসিক পর্যটক আব্দুল রাজ্জাক, তাহলে কোশ্চেনটা আসতে পারে আব্দুল রাজ্জাক কোন দেশের পর্যটক ছিল? তো পারস্যের বা পারসিক। ঠিক আছে, তো তিনি ভারতে এসেছিলেন কার আমলে? তো দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, দ্বিতীয় দেবরায়ের আমলে তিনি কিন্তু ভারতে এসেছিলেন আব্দুল রাজ্জাক। তারপর দেখো, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? অভিনব ভারত এটা প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সভারকার। বিনায়ক দামোদর সভারকার কত সালে? 1904 সালে কিন্তু অভিনব ভারত কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখব, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? গুরুত্বপূর্ণ, তো মনে রাখবে সাংবাদিকতা এবং সাহিত্য এই দুইটি বিষয়ের ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়। কি কি বললাম? সাংবাদিকতা এবং সাহিত্য। কত সাল থেকে? 1917 সাল থেকে পুলিৎজার পুরস্কার পুলিৎজার পুরস্কারটা দেওয়া শুরু হয়। নেক্সট দেখো, চেঞ্চু তপশিলি উপজাতি। ঠিক আছে, চেঞ্চু তপশিলি উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো মনে রাখবে, সবচেয়ে বেশি যেটি দেখা যায় চেঞ্চু উপজাতির বসবাস সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এছাড়াও তেলেঙ্গানা এবং কর্ণাটকেও কিন্তু কিছু পরিমাণে লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন দেখব, কবে রাষ্ট্রসংঘ দিবস বা ইউনাইটেড নেশনস ডে, কবে রাষ্ট্রসংঘ দিবস বা ইউনাইটেড নেশনস ডে পালিত হয়? তো 24শে অক্টোবর। কেন? কারণ 1945 সালের 24শে অক্টোবর এই ইউনাইটেড নেশনসের কিন্তু স্থাপনা হয়। ঠিক আছে, আর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? তো নিউ ইয়র্কে রয়েছে এর হেডকোয়ার্টার। পরবর্তী কোশ্চেন, চেঞ্জিং ইন্ডিয়া, বিখ্যাত বই চেঞ্জিং ইন্ডিয়া, এটি কার লেখা? তো ডক্টর মনমোহন সিংয়ের লেখা। ডক্টর মনমোহন সিং ছিলেন ভারতের চতুর্দশতম কিন্তু প্রধানমন্ত্রী। ঠিক আছে, চতুর্দশতম প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখব, আর দুটো কোশ্চেন রয়েছে। তো দেখো, কোশ্চেনটা হচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে। মনে রাখবে, গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা। ইন্দ্রাবতী বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ইন্দ্রাবতী। ঠিক আছে, ইন্দ্রাবতী বাঁধ এটা কোন রাজ্যে অবস্থিত? তো উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আর এই ইন্দ্রাবতী বাঁধটা ইন্দ্রাবতী নদীর উপর রয়েছে। আর এই ইন্দ্রাবতী নদীটি হচ্ছে দামোদর নদীর একটি শাখা নদী। মনে রাখবে, দামোদর নদীর একটি শাখা নদী হচ্ছে ইন্দ্রাবতী। ঠিক আছে, তো এগুলো ছিল আজকে ক্লাসের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, যা তোমাদের আপকামিং পিএসসি মিসলিনিয়াস সহ আরও অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো যদি তোমাদের এই ক্লাসগুলো হেল্পফুল মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে তোমাদের পরিচিতদের মধ্যে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। পরের দিন আবারও জিকে প্র্যাকটিস সেট 4 নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।